শুভেচ্ছা, আমন্ত্রণ দেশ জনপদ লাইভে। সঙ্গে আছি আমি ডানা ইসলাম। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। সচল হচ্ছে থানার কার্যক্রম। এ নিয়ে আরো জানাতে যাত্রাবাড়ী থানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, আপনি তো যাত্রাবাড়ী থানায় আছেন, যাত্রাবাড়ী থানার কি অবস্থা দেখছেন? ডানা, এই মুহূর্তে আমি আছি যাত্রাবাড়ি থানার ঠিক মূল ফটকেই। আমি যদি একটু বলি, সবগুলো থানার কার্যক্রম এখনো পুরোপুরি শুরু হয়নি। এই যে যাত্রাবাড়ি থানাটি রয়েছে, এটির কার্যক্রম এখনো একেবারেই শুরু হয়নি। এটি দেখলে যদি আমি বলতে পারি আপনাকে যে এটি দেখলে এখন মনে হবে কোনো ধ্বংসস্তূপে আমরা দাঁড়িয়ে আছি, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যেমনটি হয় ঠিক তেমনই চিত্র। থানার সামনে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, যেখানে হচ্ছে বিভিন্ন অবৈধ গাড়ি রাখা হয় জব্দ করে, এবং পুলিশের যে পরিবহনগুলো থাকে সেগুলো সবগুলো এখানে পড়ে আছে, ধ্বংসস্তূপে পড়ে আছে। এবং কি থানার বাইরে মেন সড়ক যেটি রয়েছে সেটি তো একই অবস্থায় আছে। এই মুহূর্তে এই থানাটিতে পাহারা দিচ্ছে সশস্ত্র আনসার সদস্যরা, তাদের সঙ্গে যে শিক্ষার্থীরা রয়েছে, সাধারণ শিক্ষার্থীরা, তারাই এই থানাকে পাহারা দিচ্ছে, এবং যাতে করে এখান থেকে কোনো জিনিস, অবশিষ্ট যে জিনিসগুলো আছে সেগুলো যেন কোনোভাবে লুট না হয়। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে থানার সামনে যে পুলিশের যে গাড়িগুলো রয়েছে সেগুলো আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এবং সেগুলো ধ্বংসস্তূপের মতোই পড়ে আছে। আপনি জানেন যে যখনই শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়, কোটা বিরোধী আন্দোলন শুরু হয়, সবচেয়ে ভয়াবহ যে আন্দোলন হয় সেটি যাত্রাবাড়িতে হয়। এবং প্রথম অবস্থায় শনিয়াকড়া যাত্রাবাড়ি সড়কটি আন্দোলনকারীরা প্রায় 4 দিন বন্ধ করে রাখে, এবং এরপরও যখন আবার আন্দোলন শুরু হয় সেখানেও আমরা দেখতে পেরেছি যে যাত্রাবাড়িতে ভয়াবহ আন্দোলন শিক্ষার্থীরা করে, এবং কি তারা এখানে আমরা যেটা দেখেছি যে পুলিশও তাদের সঙ্গে বারবারই সংঘর্ষে জড়ায়, এবং পুরো থানাটি এখন এক ধরনের ধ্বংসস্তূপের মতোই পড়ে আছে। এবং থানার উপরে যদি একটু আমরা দেখানোর চেষ্টা করি যে ভেতরেও যেহেতু অগ্নিসংযোগ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এখনো সবকিছু যেভাবে ছিল ঠিক সেভাবে পড়ে আছে। অর্থাৎ অন্য অন্য থানার কার্যক্রম শুরু হলেও এই থানার কার্যক্রম এখনো শুরু করতে পারেনি পুলিশ প্রশাসন। হয়তোবা কিছুদিনের মধ্যেই, যেটি আমরা শুনতে পেরেছি যে এই থানাটিকে যেহেতু পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এটি আবার সংস্কার করে এখানে সীমিত আকারে পুলিশের কার্যক্রম শুরু করবে। এখানে শিক্ষার্থীরা আছে, আমরা একটু কথা বলি আপনাদের সঙ্গে। আপনারা এই মুহূর্তে থানার সামনে আছেন, কিভাবে এই থানাটাকে এখন আপনারা দেখভাল করছেন? আসলে আমাদের হচ্ছে, আমরা মনে করি যে আপনার প্রশাসন অনুপস্থিতিতে আমাদের দায়িত্ব, আমরা যারা শিক্ষার্থীরা আছি আমরা নিজেদের দায়িত্ব মতো এই জিনিসটা এখন পরিচালনা করতেছি যতদিন না পর্যন্ত প্রশাসন এখানে আসে। এই এলাকার মানুষ যাদের এখন বিভিন্ন অভিযোগ রয়েছে, জিডি রয়েছে, তারা এখন কিভাবে কাজ করে? এখানে কি আনসার যে সদস্যরা রয়েছে তারা কোনোভাবে সহযোগিতা করছে কিনা, বা আপনারা কি শিফট ওয়াইজ কাজ করেন কিনা রাতের বেলাও? হ্যাঁ, আমাদের হচ্ছে আপনার 3টা শিফট আছে, আপনার ডে শিফট, তারপর হচ্ছে আপনার নাইট শিফটে একটা আছে, আর মাঝখানে হলে আপনার ইভিনিং একটা আছে, আফটারনুন একটা আছে। তারপর হচ্ছে আপনার এখানে অভিযোগ যেটা লেখানো হয়, আমাদের ডায়েরি করার জন্য লোক আছে, তো ওই ডায়েরি অনুযায়ী যেগুলো আমাদের পক্ষে সম্ভব, আমাদের পক্ষে যেগুলো পসিবল, ওই অভিযোগগুলো আমরা চেষ্টা করি যে নিজেদের মধ্যে সমাধান করার মতো। আমরা আমাদের ফোর্স আছে, স্পেশাল ফোর্স, তো আমরা পাঠাই, তারা যেটা পারে সমাধান করে নিয়ে আসে। আর হচ্ছে আপনার আমাদের মূল কার্যক্রম হচ্ছে থানার ভেতরেই, বাহিরে আমাদের তেমন কোনো কার্যক্রম নাই। শুধু হচ্ছে আপনার মাদক টাদক যেগুলো আছে, মাদক জাতীয় এইসব জিনিস চক্রগুলাকে আমরা হচ্ছে আপনার রাত্রবেলা চাঁদাবাজি যারা, ওদেরকে আমরা ট্র্যাক করে থাকি। আমাদের অভিযান ফোর্স আছে, ওরা যায়, ওদেরকে আমরা নিয়ে আসি। আমরা কথা বলছিলাম শিক্ষার্থীর সঙ্গে, তারা বলছেন তাদের এখানে 3টি শিফটে কাজ করা হয়, মর্নিং শিফট, ইভিনিং শিফট এবং নাইট শিফটে। তারা 3 শিফটে থানাকে পাহারা দেয়। এবং আমি যদি একটু দেখাই, সবচেয়ে চমৎকার যে বিষয়টি রয়েছে, এখানে একটি ডেস্ক বসানো হয়েছে। সে ডেস্ক হচ্ছে যারা যাত্রাবাড়ি থানার অধীনে রয়েছে, তারা যারা বিভিন্ন সমস্যা পড়ছে, যেটি থানার কাছে তারা আসে জিডি করে, সে এখানে জিডি নেওয়া হচ্ছে। অর্থাৎ শিক্ষার্থীরা অভিযোগ নিচ্ছে এবং সে অভিযোগ
অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের একটি স্পেশাল টিম রয়েছে যারা বিভিন্ন বাসা বাড়িতে যায়, যেসব সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধানে তারা কাজ করছে। এবং তারা বলছে রাতের বেলা তারা অভিযানে যায়, মাদক নিয়ে যারা কাজ করে, মাদক কারবারি এবং কি রাস্তা মানে অর্থাৎ সড়কে যারা চাঁদাবাজি করে তাদেরকেও তারা ধরার চেষ্টা করে এবং তারা ধরে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অর্থাৎ সেনাবাহিনীর হাতেই তারা তুলে দিচ্ছে। আমি যদি একটু দেখাই এই মুহূর্তে এখানে থানার যে কার্যক্রম সে কার্যক্রম শিক্ষার্থীরা চালাচ্ছে। আমরা একটু কথা বলি। ভাই, আপনারা এই মুহূর্তে এখানে কি কাজগুলো আসলে করছেন, যেহেতু থানা বন্ধ রয়েছে, মানুষ বিপদে পড়লে কিভাবে সেবা দিচ্ছেন? আমরা ফৌজদারি কার্যক্রম ছাড়া আমরা সকল ধরনের মানুষ যে কোনো কারোর সাথে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কোন জবরদখল, চাঁদাবাজি, বিশেষ করে চাঁদাবাজিটা আমরা বন্ধ করার জন্য একটা আমাদের যে স্টুডেন্টদের টিম আছে, সাথে আমাদের সাথে সেনাবাহিনীর পেট্রোল টিম আছে, এর সাথে থাকে। আমরা এগুলো করতেছি। আমরা শুধু জায়গা জমির বিষয়ে সেগুলো আমরা করতেছি না। আমরা কথা বলছিলাম। ধন্যবাদ আপনাকে। বঙ্গভবনে শপথ নিচ্ছেন উপদেষ্টা ফারুকী আজম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নাজিম আমাকে দেবে না? নাজিম সরকারের উপদেষ্টা পদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় উপদেষ্টাকে গোপনতা শপথ পাঠ করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি ফারুকী আজম সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। মাননীয় উপদেষ্টাকে উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় উপদেষ্টাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতিক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং সবাইকে আপ্যায়নে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। বঙ্গভবনে শপথ নিচ্ছিলেন উপদেষ্টা ফারুকী আজম। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এদিকে সারা দেশে
থানায় ফিরতে শুরু করেছেন পুলিশ সদস্যরাও। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম ও কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম ও নাহিদ হাসান তিতাস। প্রথমে চলে যাচ্ছি চট্টগ্রামে। নাজিম, কাজে ফেরার বিষয়ে কি বলছেন পুলিশ সদস্যরা? যেমনটা বলছেন, আসলে গত কয়েকদিন আগের যে সহিংসতা, সেই সহিংসতার কারণে চট্টগ্রাম নগরের প্রতিটি থানায় আসলে সেসব ক্ষতচিহ্ন রয়ে গেছে। পাশাপাশি জেলার যতগুলো থানা রয়েছে সবগুলো থানায় হামলার ঘটনা ঘটেছে। আমরা এখন যে জায়গাটিতে রয়েছি সেটি হচ্ছে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা। সেটি সবচাইতে গুরুত্বপূর্ণ একটি থানা, কারণ এই থানার যতগুলো গাড়ি থেকে শুরু করে যত আসবাবপত্র রয়েছে সবগুলো আসবাবপত্র আসলে পুড়িয়ে দেওয়া হয়েছে। পুরো একটা ধ্বংস স্তূপ বলা যায় এই থানা, কারণ কোতোয়ালির এই থানাটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই থানার আন্ডারে চট্টগ্রাম জেলা প্রশাসনের কার্যালয়, আদালত ভবন সহ আশেপাশের যতগুলো গুরুত্বপূর্ণ এবং জেলখানা যে কারাগার রয়েছে সেই কারাগারও কিন্তু এই থানার আওতাধীন পড়ে। সেই হিসাবে এই থানাটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু গত কয়েকদিনের যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরপর থেকে এই থানায় নিরাপত্তা নিয়োজিত প্রায় সেনাবাহিনীর 20 জন সদস্য রয়েছেন। পাশাপাশি পুলিশের সদস্যরাও কিন্তু এই থানায় আসছেন, তারা তাদের কার্যক্রম চালিয়েছেন। তবে আমরা দেখেছি এখনো অধিকাংশ পুলিশ সদস্য সাদা পোশাকে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং থানার ভিতরে বলা যায় আসলে ভিতরে কোনো ধরনের বসার কোনো পরিবেশ নেই, কারণ পুরো থানা এখনো ভুতুরে পরিবেশ। থানার যতগুলো আসবাবপত্র রয়েছে এবং যতগুলো সরকারি মালামাল রয়েছে এবং বিভিন্ন মামলার যেসব ডকুমেন্ট রয়েছে সবগুলো আসলে পুড়ে ছাই হয়ে গেছে এবং বলতে গেলে থানায় আসলে অবশিষ্ট কিছু নেই। কারণ যতগুলো আসবাবপত্র থেকে শুরু করে যা যা ছিল পুলিশ সদস্যের কিছু মালামাল থেকে শুরু করে সাধারণ মানুষের যে বিভিন্ন মামলার যে আলামত ছিল সবগুলো আলামতেই পুড়ে ছাই হয়ে গেছে। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে আসলে ধ্বংসস্তূপ বা দাঁড়িয়ে আছে, কিন্তু এখানে আসলে কিছু নেই। পুলিশ সদস্যরা এখানে আসছেন, মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই থানা পরিদর্শন করছেন, পুলিশের সদস্যদের সাথে তারা কথা বলছেন। যত দ্রুত সম্ভব যে পুলিশের কার্যক্রম সেটি শুরু হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি এই থানায় সাধারণ মানুষরা আসেন, তারা বিভিন্ন সমস্যা নিয়ে থানায় আসছেন। থানার পাশে একটি গোল ঘর রয়েছেন, সেই ঘরেই কিন্তু পুলিশ সদস্যরা তাদের আপাতত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সাদা পোশাকে পুলিশ সদস্যরা এসে এখানে তাদের যেই থানার কার্যক্রম বা বিভিন্ন মামলার কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছেন। তবে নিরাপত্তার যেটি বলা যায়, নিরাপত্তার জন্য আসলে এখানে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরা কাজ করছেন। আমরা গত কয়েকদিন ধরে দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়করা রয়েছেন তাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার বৈঠক করা হচ্ছে, তাদের সাথে বারবার সভা করা হচ্ছে, বিভিন্ন থানা পরিদর্শন করা হচ্ছে এবং যত দ্রুত সম্ভব পুলিশ যেন দ্রুত আগের মতো সাধারণ মানুষকে সেবা দিতে পারে সেই লক্ষ্যে কাজ করছে। কিন্তু জেলা প্রশাসন এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সমন্বয়ক রয়েছেন তারা কথা বলছেন। আরেকটি বিষয় বলে রাখি, চট্টগ্রাম জেলার মধ্যে যতগুলো থানা রয়েছে সবগুলো থানারই একই অবস্থা এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি থানা ইতিমধ্যে চালু হয়ে গেছে, তাদের কার্যক্রম স্বাভাবিকভাবে তারা চালু করছেন। কিন্তু যে পুলিশের আমরা যেটা জেনেছি পুলিশ সদস্যের মধ্যে যেই ক্ষোভ বা যে ভয় প্রবেশ করছে সেটি আসলে কবে নাগাদ কাটবে সেটি এখনো বলা যাচ্ছে না, কারণ এখনো অনেক পুলিশ সদস্য তারা ভয়ের মধ্যে থেকেই থানার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কারণ তাদের উপর যে হামলা তারা যদি বলছেন তাদের যে মনোবল ভেঙে দেওয়া হচ্ছে সেটি কবে নাগাদ ঠিক হবে সেটি এখনো তারা বলতে পারছেন না। আমরা এখন চলে যাব কুষ্টিয়ায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস, তিনি জানাবেন বিস্তারিত। তিতাস। ধন্যবাদ নাজিম। সারা দেশের মতো কুষ্টিয়াতেও স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে পুলিশ। আমি সকাল থেকে দেখেছি যে কুষ্টিয়ার যে 7টি থানা রয়েছে 7টি থানারই কিন্তু স্বাভাবিক যে কার্যক্রম সকাল থেকে শুরু হয়েছে এবং তারা এখানে সাধারণ মানুষ আসছেন এবং তাদের যে অভিযোগগুলো সেগুলো নিচ্ছেন এবং জিডির যে কার্যক্রম সেটিও কিন্তু চলছে। আসলে এই যে স্বাভাবিক কার্যক্রম ফেরার পরে কিন্তু সাধারণ যারা মানুষ রয়েছে তাদের মধ্যে অনেকটাই স্বস্তি বিরাজ করছে। তারা বলছে আসলে গত কয়েকদিন পুলিশ না থাকার কারণে কিন্তু নিরাপত্তায় হীনতায় ভুগছিলেন, যে নিরাপত্তা হীনতাটা কিন্তু এখন দূর হয়েছে। অর্থাৎ আমার সাথে একজন সাধারণ মানুষ রয়েছে সদর থানায়, তিনি একটি অভিযোগ জিডি দায়ের করতে এসেছেন। আসলে একটু কথা বলতে চাই তার সাথে, আপনি কেন এসেছেন আর আসলে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে এতে আপনি খুশি কিনা? হ্যাঁ, অবশ্যই খুশি। এটাতে মানে আমাদের দেশের আইন ব্যবস্থা কিছুদিনের জন্য হলেও দুর্বল হয়ে গিয়েছিল, এখন আস্তে আস্তে সেটা পর্যায়ক্রমে ধীরে ধীরে মানে বৃদ্ধি পাচ্ছে, আইন ব্যবস্থা মানে শক্তিটা একটু বৃদ্ধি পাচ্ছে। কিন্তু তারপরে এগুলো আস্তে আস্তে মানে বোঝা যাচ্ছে যে ঠিক হবে, ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনি কি কাজে এসেছেন এখন থানায়? না, আমি আসছিলাম হচ্ছে একটু কাজে, একটা জিডি করতে আসছিলাম।
যেমনটি শুনছিলেন আসলে সাধারণ মানুষের কিন্তু অনেকটাই স্বস্তি ফিরেছে যখন পুলিশ কাজ শুরু করেছে এবং তারা জিডি করছে এবং বিভিন্ন ধরনের যে অভিযোগ সেগুলা দায়ের করছে এবং আমরা দেখেছি যে পুলিশ কিন্তু তাদের যে স্বাভাবিক কার্যক্রম সড়কে নেমেছেন এবং তারা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও কিন্তু নিয়ন্ত্রণে তারা কাজ করে যাচ্ছেন। আমার সাথে একজন পুলিশ সদস্য রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে থানার স্বাভাবিক কার্যক্রম কেমন চলছে এবং আপনাদের প্রত্যাশা কি আগামী দিনে? আমাদের কুষ্টিয়া থানার স্বাভাবিক কার্যক্রম পুলিশিং কার্যক্রম শুরু করেছি এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে এসেছে, অভিযোগ দিচ্ছে, জিডি করতেছে, পুলিশিং কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। যেমনটি শুনছিলেন আসলে পুলিশ সদস্যরাও কিন্তু বলছে তারা তাদের স্বাভাবিক যে কার্যক্রম সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন, অর্থাৎ যে কোনো ধরনের যে আইন শৃঙ্খলার যে কিছুদিন অবনতি হয়েছিল সেই অবনতির নিয়ন্ত্রণে কিন্তু তারা মাঠে নেমেছেন এবং কাজ করছেন। আমি একটি বিষয় জানিয়ে রাখতে চাই, কুষ্টিয়ার 7টি থানার মধ্যে 6টি থানায় কিন্তু থানাতেই কার্যক্রম চলছে। কুষ্টিয়া সদর থানা আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, তার কারণে কিন্তু স্থানটি পরিবর্তন হয়ে অস্থায়ীভাবে সদর যে ফাঁড়ি রয়েছে সেই ফাঁড়িতে কিন্তু কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা এতটুকু বলতে পারি যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু স্বস্তি প্রকাশ করছে এবং তারা স্বস্তিতে রয়েছে। তারা বলছে যে পুলিশ যদি তাদের নিয়মিত তাদের কার্যক্রম এবং জনগণের সেবা করে এবং তারা আইন শৃঙ্খলা রক্ষায় পদক্ষেপ নেয় তাহলে কিন্তু খুব দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে কুষ্টিয়ার পরিবেশ। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। ডানা, সারা দেশে থানায় ফিরতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন চট্টগ্রাম ও কুষ্টিয়া থেকে আমাদের সহকর্মীরা। দেখছেন দেশ জনপদ লাইভ। সড়কে শৃঙ্খলার কাজে ট্রাফিক সদস্যদের পাশাপাশি আছেন শিক্ষার্থীরাও। এ নিয়ে আরো জানাতে রাজধানী গুলশান 2 থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, ট্রাফিক সদস্যরা পুরোদমে কাজ শুরু করেছেন কিনা আর শিক্ষার্থীদের মাঝে স্বতঃস্ফূর্ততা কেমন দেখছেন? ধন্যবাদ জানান। যেমনটি আসলে জানতে চেয়েছিলেন, ট্রাফিকটা কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে এবং আপনাকে একটু বলে রাখি শিক্ষার্থীদের মধ্যে কিন্তু বেশ স্বতঃস্ফূর্ততা রয়েছে। তারা আজকেও কিন্তু আসলে ট্রাফিকের সাথে সাথে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। আপনি জানেন যে গত 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দেশ সরকার শেখ হাসিনার পতন ঘটে এবং তারপর থেকেই কিন্তু আসলে আপনার ট্রাফিক ব্যবস্থা এক ধরনের ভেঙে পড়ে এবং সেই ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ার পরে পুলিশ আসলে আপনার সড়কে অবস্থান নেয়নি, তারা কর্মবিরতি নিয়েছে। এরপর থেকে কিন্তু আসলে শিক্ষার্থীরা সেই ভার কিন্তু তাদের নিজেদের কাঁধে তুলে নেয় এবং তারা কিন্তু কাজ করে যাচ্ছে এবং সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং সকাল থেকে রাত অবধি কিন্তু তারা বেশ নিরলস কাজ করে যাচ্ছে এবং তারপর থেকে কিন্তু আপনার গতকাল থেকে আর কি আপনার পুলিশ এবং ট্রাফিক যারা রয়েছেন তারা কিন্তু তার কর্মে ফিরেছেন এবং তারা সড়কে আবার ফিরেছেন এবং তারা বেশ কিছু জায়গাতে কিন্তু আসলে আমরা দেখেছি তারা দায়িত্বে রয়েছেন এবং পাশাপাশি শিক্ষার্থীরাও রয়েছে, তারাও আসলে কাজ করে যাচ্ছেন সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং পুলিশের সদস্য যারা রয়েছেন তারাও পাশাপাশি কাজ করে যাচ্ছেন। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, শিক্ষার্থীরা বলেছেন তারা তারা ঘরে ফিরতে চান, এবার পড়ার টেবিলে ফিরতে চান। তারা আসলে প্রশাসনকে যেন পুরোপুরি তারা দায়িত্ব নিয়ে নেয় এবং তাদের যেন ঘরে ফেরায় এটা তারা আহ্বান জানিয়েছেন। সেই সাথে সাথে কিন্তু পুলিশ কিন্তু জানিয়েছে যে আসলে শিক্ষার্থীদের এবার ঘরে ফেরা উচিত, যেহেতু তারা মাঠে নেমেছেন এবং তারা যেহেতু আস্তে আস্তে সবাই কাজে ফিরে আসবে, সেক্ষেত্রে তারা আসলে সড়কের যে শৃঙ্খলার যে দায়িত্ব তারা নিয়ে নিয়েছেন সেটি আসলে এবার থেকে ভালো করে পরিচালিত হবে। যে অতীতে যে ভুলগুলো ছিল সেগুলো সংস্কার করে তারা আজকে থেকে কিন্তু আবার তারা খুব দায়িত্বভার কাঁধে নিয়েছেন এবং তারা সেটি তারা পালন করার চেষ্টা করবেন। পুলিশের সাথে আমরা কথা বলেছি, তারা ঠিক এই কথাটাই বলেছেন যে আসলে শিক্ষার্থীদের কাছ থেকেও তাদের শিক্ষণীয় বিষয় আছে, তারা শিখেছেন। তারা বলেছেন যে অ্যাম্বুলেন্সের জন্য একটা আলাদা এমার্জেন্সি লাইন করে দিয়েছিল শিক্ষার্থীরা, যেটি আসলে প্রশাসনের পক্ষ থেকে বলেছিলেন যে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে সেটি আসলে তারা চেষ্টা করবে। যদিও আমাদের এখানে রাস্তার যেটা ম্যানেজমেন্ট সেটি আসলে কিছু কিছু জায়গাতে সংকীর্ণতা রয়েছে, পুরোপুরি আপনার যেগুলোতে 4 লেন রয়েছে বা 3 লেন রয়েছে বা 2 লেনের রাস্তা রয়েছে সেটিতে আসলে ইমার্জেন্সি লাইনটা ব্যবহার করা আসলে খুব একটি কষ্টকর হয়ে যায়, এমনটি জানিয়েছেন এখানকার গুলশান যে কর্মরত পুলিশ রয়েছেন। তারা বলছেন যে যদিও আমরা চেষ্টা করবো, যদিও তারা চেষ্টা করবে যে আসলে আপনার এই ইমার্জেন্সি লাইনটা যেন আসলে অ্যাম্বুলেন্সের জন্য ব্যবহার করা যায়, সেক্ষেত্রে তারা যথেষ্ট আসলে আপনার চেষ্টা করবে যাতে আপনার এই অ্যাম্বুলেন্সের লাইনটা আপনার এইভাবে আলাদা লেন করা যায়। যদিও আসলে আপনার সড়কে গাড়ির পরিমাণ বেশি, সেক্ষেত্রে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে আজকেও। এই ছিল আমার কাছে গুলশান থেকে সর্বশেষ তথ্য। রাজধানীর সড়কের আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সড়কে আইন শৃঙ্খলা ফেরাতে কাজে যোগদান করেছেন ট্রাফিক পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে নোয়াখালী, চুয়াডাঙ্গা ও কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন, খায়রুজ্জামান সেতু ও সুমন কবির। প্রথমে চলে যাচ্ছি নোয়াখালীতে। সুজন, সড়কে তো ট্রাফিক পুলিশ যোগদান করেছেন, সেক্ষেত্রে সড়কের এখনকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন?
ডানা আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহরের সুদারা মডেল থানার সামনে। সকাল থেকে তো এই শহরের যে চিত্র দেখা গিয়েছে যে সকাল থেকে শিক্ষার্থীদের পাশাপাশি ট্রাফিক পুলিশ তাদের কাজে যোগদান করেছে। একই সাথে আমি বলতে চাচ্ছি যে সড়কে আইন শৃঙ্খলা বিশেষ করে যানবাহন নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা কাজ করে, একই সাথে তাদের সাথে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, গত 5 আগস্টের পর থেকে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতিতে শিক্ষার্থীরা সড়কের হাল ধরেছিল। তারা গত বেশ কয়েকদিন টানা পরিশ্রম করে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে তারা সড়কে যানবাহন নিয়ন্ত্রণে কাজ করেছে। একই সাথে গতকাল থেকে থানা পুলিশ এবং ট্রাফিক পুলিশ কার্যক্রম শুরু করেছে। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিমের সাথে। আমি তার কাছে জানতে চাইবো থানা পুলিশ কবে থেকে কাজে যোগদান করেছে অথবা ট্রাফিক পুলিশ কবে থেকে যোগদান করেছে এবং শিক্ষার্থীরা আপনাদের সহযোগিতা করছে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনারা দেখেছেন যে গতকাল থেকে আমাদের নোয়াখালী জেলার যে 10টি থানা রয়েছে সেই 10টি থানার সার্বিক কার্যক্রম গতকাল থেকে পুরোদমে শুরু হয়েছে। পাশাপাশি আমাদের ট্রাফিক বিভাগ ও বিভিন্ন পয়েন্টে তাদের কার্যক্রম পালন করছে। আমাদের সাথে রোভার স্কাউটের সদস্যরা, গার্লস ইন গাইড, বয়েজ স্কাউটের সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা আমাদের সাথে সড়কের যে ব্যবস্থাপনা বা যে আমাদের সড়ক ব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থাপনার কাজে তারা সার্বিক সহযোগিতা করছে। আপনাদের মাধ্যমে আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ দিতে চাই। পাশাপাশি আমি বলতে চাই যে আমাদের যে ছাত্র জনতা রয়েছে এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার যে মানুষ রয়েছে তাদেরকে সবাইকে সাথে নিয়েই আমরা আগামী দিনে আমাদের জেলার সম্মানিত জনসাধারণকে নির্মোহভাবে পুলিশি সেবা দিতে প্রস্তুত রয়েছে। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলেছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নোয়াখালী ইব্রাহিম, তিনি জানাচ্ছিলেন যে ছাত্র জনতা যেভাবে তাদেরকে সহযোগিতা করেছে এজন্য তাদেরকে ধন্যবাদ দিয়েছে। একই সাথে তিনি ছাত্র জনতাকে নিয়ে আগামীতে আইন শৃঙ্খলা আরো বেগবান হবে বলে তিনি আশাবাদ করছেন। তো আমি এখন এই বিষয়ে কথা বলার জন্য চলে যাব চুয়াডাঙ্গাতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সেতু। আপনার কাছে সর্বশেষ কি খবর রয়েছে? ধন্যবাদ সুজন। আপনার নোয়াখালীর মতো চুয়াডাঙ্গাতেও কিন্তু পুলিশ পুরোদমে কার্যক্রম শুরু করেছে। বিশেষ করে আজকে সকাল থেকেই কিন্তু থানা কিংবা ট্রাফিক উভয় পুলিশই কিন্তু কার্যক্রম পুরোদমে চালাচ্ছে। এবং আমি যদি ট্রাফিকের বিষয়ে একটু বলতে চাই, সেটা হচ্ছে কিন্তু ট্রাফিকের পাশাপাশি কিন্তু সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে কাব স্কাউট, বিএনসিসি এবং রেড ক্রিসেন্টের মতো স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কিন্তু তারা সহযোগিতা করছে। তবে আমি এই বিষয়ে আমাদের চুয়াডাঙ্গা যে অতিরিক্ত পুলিশ সুপার নাজিমুদ্দিনের সাথে কথা বলেছি। উনি আমাকে যেমনটি জানিয়েছে সেটা হচ্ছে যে শিক্ষার্থীরা হয়তো বা বেশি দিন থাকবে না। এই যে তাদের স্কুল কলেজ কিংবা শিক্ষা প্রতিষ্ঠান খুললে শিক্ষার্থী কিংবা যারা স্বেচ্ছাসেবক আছে এরা কিন্তু উভয় চলে যাবে। এখন মূলত যে তারা রয়েছে যেহেতু মানুষের জনসাধারণ প্লাস এবং পুলিশ বাহিনীর উপরে কিন্তু একটা আত্মবিশ্বাসের অভাব আছে, সমন্বয়ের অভাব আছে। জাস্ট এই সমন্বয়টা যে ঠিক হয়ে গেলেই কিন্তু তারা পুরোদমে ফিরবে। এবং পাশাপাশি কিন্তু আনসার সদস্যরাও কিন্তু আমি দেখেছি যে দায়িত্ব পালন করছে ট্রাফিকের সাথে। এই আনসার সদস্যদের বিষয়ে আমাকে অতিরিক্ত পুলিশ সুপার নাজিমুদ্দৌলা যেমনটি জানিয়েছে সেটা হচ্ছে যে যেহেতু পুলিশ বাহিনীতে এমনি লোকবল সংকট, এই লোকবল সংকটের কারণে কিন্তু তারা আনসার সদস্য বিভিন্ন ক্যাম্প থেকে শুরু করে বিভিন্ন স্থানে কিন্তু পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করে থাকে। তো সেক্ষেত্রে এখন যেহেতু দেশে একটা ক্রাইসিস সৃষ্টি হয়েছে, এই যে ক্রাইসিসের কারণে কিন্তু আনসার সদস্যরা তাদের সাথে দায়িত্ব পালন করছে। তো সেক্ষেত্রে আমি আরেকটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এখানে যে শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন গাড়ির কাগজপত্র থেকে শুরু করে অবৈধ কোনো মালামাল আছে কিনা কিংবা কোনো দেশের কোনো গুরুত্বপূর্ণ নথি বিভিন্ন জেলায় সরিয়ে যাচ্ছে কিনা এটাও দেখাশোনা করছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি কুমিল্লায়, সেখানে আমাদের সহকর্মী সুমন আপনি আমাদেরকে জানাবেন যে আপনার জেলার ট্রাফিকের সার্বিক পরিস্থিতি কি? জি সেতু, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন কুমিল্লা আমরা দেখেছি আসলে গতকাল থেকে ট্রাফিক ব্যবস্থা শুরু হয়েছে। তবে একটা জানা রাখি, কুমিল্লা গতকাল কয়েকটা পয়েন্টে শুরু হলো, আসছে কিন্তু অনেকগুলো পয়েন্টে আসলে ট্রাফিক ব্যবস্থা আমরা কার্যক্রম দেখতে পাচ্ছি। সেই সাথে তাদেরকে সহযোগিতা করছেন আনসার, রেড ক্রিসেন্ট, স্কাউট সদস্যরা এবং যারা ভলেন্টিয়ার রয়েছে তারা বিশ্ববিদ্যালয়ে তারা সহযোগিতা করছেন। যদি আপনাকে আমি জানিয়ে রাখি কুমিল্লার যে সার্বিক অবস্থা, যেভাবে কুমিল্লা দেখতেই পাচ্ছেন ট্রাফিক ব্যবস্থা আসলে খুব এতদিন আসলে কাজ করছিল, তারা কাজে যোগদান দিয়েছে এবং সেই যোগদানের সাথে সাথে যদি একটা কথা বলতে চাই, কুমিল্লার ট্রাফিক ব্যবস্থা আসলে ধীরে ধীরে সুস্থ হতে শুরু করছে এবং তারা আসলে তারা দায়িত্ব পালন। এখন আমি যদি ট্রাফিক ইন্সপেক্টর কুমিল্লার যে সাইফুল ইসলামের সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে সে আপনাদের ট্রাফিক যে ব্যবস্থা আপনারা কতগুলো পয়েন্ট আসলে দিয়েছিলেন, সকলে কাজে ফিরেছে কিনা? আজকে আমরা গতকাল সকাল থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক ডেপ্লয়েড করা হয়েছে। সবাই আন্তরিকতার সাথে কাজ করছে। আপনারা দেখছেন স্বতঃস্ফূর্তভাবে জনগণ চলাফেরা করছে এবং একই সাথে কাঁধে কাঁধ মিলে আমাদের ট্রাফিক পুলিশ কাজ করতেছে। আমাদের পুলিশ সুপার
মহোদয়ের নেতৃত্বে কুমিল্লা, ওনার অনুপ্রেরণায়, ওনার আদেশ নির্দেশে আমরা ট্রাফিক ইউনিট মনোযোগ দিয়ে কাজ করতেছি আন্তরিকতার সাথে। আপনাদেরকে কে কে সহযোগিতা করছে? আমাদেরকে সহযোগিতা করতেছে অন গ্রাউন্ডে, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন। আনসারের সদস্যরা, ফায়ার সার্ভিস আছে, স্কাউট এবং কি বিএনসিসি সদস্যরা আছে, আর ছাত্ররা তো আছেই, বিভিন্ন ভাবে সহযোগিতা করতেছে। যেটা বলছিলেন আসলে কুমিল্লা যে ট্রাফিক যে যারা রয়েছে তারা বলছে তাদেরকে সহযোগিতা করছেন, বিভিন্ন আসলে সংগঠন রয়েছে এবং সেই সাথে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে এবং তারা বলছেন আমাদেরকে সহযোগিতা করবে। আমরা চাই সুষ্ঠুভাবে ট্রাফিকের ব্যবস্থা যাতে কুমিল্লা নির্ভুলভাবে করতে পারে, সেই দিক থেকে আমরা সকলকে সহযোগিতা করার আশ্বাস করছি। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ ডানা। সড়কে আইন শৃঙ্খলা ফেরাতে কাজে যোগদান করেছেন ট্রাফিক পুলিশ। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন নোয়াখালী, চুয়াডাঙ্গা ও কুমিল্লা থেকে আমাদের সহকর্মীরা। দেখছেন দেশ জনপদ লাইভ। সারা দেশে শুরু হয়েছে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল। এই বিষয়ে বিস্তারিত জানাবেন গাজীপুর থেকে সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, সকাল থেকে কয়টি ট্রেন চলাচল করেছে? ডানা, আপনাকে যেমনটা বলছিলেন, আপনি জানেন যে আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেখানটা হলো জয়দেবপুর রেলওয়ে জংশন। এখান থেকে কিন্তু 4টি ট্রেন সকাল থেকে ছেড়ে গেছে। বিভিন্ন গন্তব্য এবং স্বল্প দূরত্বের যে ট্রেনগুলো রয়েছে সে কিন্তু এখান থেকে ছেড়ে গেছে, অর্থাৎ এখানে বলাকা, তোরাক এবং ব্রহ্মপুত্র আর মহুয়া, এই 4টি ট্রেন কিন্তু এই স্টেশন থেকে ছেড়ে গেছে। এবং আপনার সবগুলো আপনারা জানেন যে টানা 28 দিন বন্ধ থাকার পর কিন্তু আজকে কিন্তু ট্রেনের চাকা ঘুরতে শুরু করেছে। তাতে কিন্তু যে এখানে স্টেশনে যে সাধারণ মানুষ রয়েছেন যারা এই এতদিন এই দুর্ভোগ পোহিয়েছেন, তারা কিন্তু স্বস্তি প্রকাশ করছেন যে স্বল্প পরিসরে হলো এবং স্বল্প দূরত্বের যে ট্রেনগুলো সেগুলো কিন্তু এখান থেকে ছেড়ে গেছে। তারা এর জন্য কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন। তো আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি জয়দেবপুর রেলওয়ে জংশন, এখানে আমরা সকাল থেকেই দেখেছি যে স্বল্প দূরত্বের যে ট্রেনগুলো রয়েছে, অর্থাৎ স্বল্প দূরত্বের 4টি ট্রেন কিন্তু আপনার এখান থেকে ছেড়ে গেছে। তবে আগামী বৃহস্পতিবার থেকে এবং দূরবর্তী যে ট্রেনগুলো আছে, অর্থাৎ দূরে যে চলতেছে এবং বিভিন্ন জায়গায় দূরবর্তী যে ট্রেনগুলো আছে সেগুলো কিন্তু ছেড়ে যাবে, এমনটাই কিন্তু বলছেন যে স্টেশন মাস্টার, তারা কিন্তু এমনটাই জানিয়েছেন। আপনারা জানেন যে গত 18 তারিখে কোঠা আন্দোলনে নিয়ে স্টেশন কিন্তু বন্ধ হয়ে পড়ে এবং ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। তো এখন কিন্তু এই আজকে কিন্তু স্বাভাবিক অবস্থা এই সরকার ফিরিয়ে এনেছে এবং এর জন্য কিন্তু সাধারণ যে এখানে যে মানুষ রয়েছেন, অর্থাৎ ট্রেনে ঢাকা অভিমুখী যারা সবসময় যাত্রা করেন, তারা কিন্তু স্বস্তি প্রকাশ করেছেন এবং তারা যেটা জানিয়েছেন যে এরা এই সময়ের মধ্যে যে ট্রেন সার্ভিসটা চালু করেছেন এর জন্য তাদের কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়েছেন। তো আপনারা জানেন যে আজকে কিন্তু সকাল থেকেই এই জয়দেবপুর রেলওয়ে জংশনে কিন্তু 4টি ট্রেন ছিল। এখান থেকে 4টি ট্রেন বিভিন্ন গন্তব্য এবং স্বল্প দূরত্বের এবং নিকটবর্তী এলাকায় প্রাথমিকভাবে একটু ছাড়া হয়েছে এবং আগামী বৃহস্পতিবার থেকে দূরপাল্লার যে ট্রেনগুলো আছে সেগুলো ছাড়বেন কর্তৃপক্ষ, এমনটাই জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে জয়দেবপুর রেলওয়ে জংশন থেকে সর্বশেষ। সারা দেশে শুরু হয়েছে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী গাজীপুর থেকে। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। প্রত্যাশাগুলো জানাতে সাতক্ষীরা ও খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন ও নূর ইসলাম রকি। প্রথমে চলে যাচ্ছি সাতক্ষীরায়। সুমন, অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা কেমন দেখছেন, জানাবেন আমাদের। আমরা যুক্ত হচ্ছি খুলনাতেই সহকর্মী নূর ইসলাম রকির সাথে। রকি, নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা কেমন দেখছেন, আমাদের জানাবেন। ডানা, ধন্যবাদ। খুলনায় সাধারণ মানুষের কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেক বেশি প্রত্যাশা।
আমরা কথা বলেছি খুলনার সাধারণ মানুষের সাথে, যারা একদম তৃণমূল পর্যায়ে নিম্ন খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত উচ্চবিত্ত সবার সাথেই। তাদের কাছে এই সরকারের কাছে প্রত্যাশা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ সহ ব্যাংকিং সেক্টর এবং শিক্ষা খাত সহ নানান বিষয়। এবং তারা মনে করে যে যদি এই সরকারের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হয়, সাধারণ মানুষ কিন্তু আসলে ভালোভাবে থাকতে পারবে। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা আশাবাদী যে এই অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির যেই একটা দূরত্ব তৈরি হয়েছে সাধারণ মানুষের সাথে, এটা কিন্তু ফিরিয়ে আসবে, এমনটি প্রত্যাশা। আমরা কথা বলবো খুলনার একজন স্থানীয় বাসিন্দার কাছে, তার কাছে জানতে চাইবো যে এই সরকারের কাছে আপনার কেমন কি প্রত্যাশা একটু জানাবেন। খুলনাবাসীর পক্ষ থেকে প্রথমে অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনেক কিছু প্রত্যাশা আছে। মূল পরিবর্তনের মূল হচ্ছে অর্থ। সুতরাং পরিবর্তন যদি করতে হয় তাহলে অর্থনৈতিক খাতকে স্বচ্ছ এবং সুন্দর করতে হবে, ঢেলে সাজাতে হবে। এর সাথে সাথে সাধারণ মানুষের প্রত্যাশা হচ্ছে বাজার। আপনি যদি বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করেন, বাজারের অতিরিক্ত যে দ্রব্যমূল্য এই নিয়ন্ত্রণ যদি হয়, তাহলে সাধারণ মানুষ স্বস্তি পাবে। সাথে সাথে শিক্ষার্থীদেরকে প্রতিষ্ঠানে ফিরিয়ে আনা এবং সেই সাথে শিক্ষার যে কারিকুলাম আছে সেটা সাধারণ মানুষের আগেই সমালোচনা ছিল, এখন এই কারিকুলাম পরিবর্তনের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে। সাথে সাথে সামগ্রিক যে দেশের যে দুর্নীতি, এই দুর্নীতিও আমরা নতুন যে গভর্নমেন্ট আছে তার কাছে আমরা দাবি জানাচ্ছি যেন এই দুর্নীতি সমূলে বিনাশ করা হয়। ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন যে এক ঝাঁক আসলে মানে স্বপ্ন কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে খুলনাবাসীর। ডানা, খুলনা থেকে এটা ছিল আমার কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা নিয়ে সর্বশেষ সংবাদ। খুলনা থেকে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশাগুলো জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন দেশ জনপদ লাইভ। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। প্রত্যাশাগুলো জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের প্রত্যাশাগুলো কি কি জানাবেন আমাদের? ডানা, দেশের দক্ষিণ পশ্চিম উপকূলের এই সাতক্ষীরা জেলা বরাবরই থেকেছে অবহেলিত। তাই এই সাতক্ষীরার প্রত্যেকটি মানুষের প্রত্যাশার ঝুলিটি এখন অনেক বড়। আমরা এখন যারা উপস্থিত আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আমরা এখানে নারী পুরুষ সবার সাথে একটু আগেও কথা বলেছি। আমরা এখন একজন উপকূলবাসী আশাশুনির মানুষ, আমরা তার সাথে কথা বলবার চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে। আমি নতুন প্রজন্মকে বলতে চাই, সাতক্ষীরা একটা অবহেলিত জায়গা। এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের সাতক্ষীরার রাস্তাঘাটগুলো উন্নয়ন করা, প্লাস শ্যামনগর আশাশুনি ভেড়িবাঁধ টেকসই মজবুত করা ও ভুমরা স্থল বন্দরটা কলকাতার থেকে নিকটবর্তী জায়গা, সেটা এক নম্বরে আনার জন্য নতুন প্রজন্মের কাছে আমার একান্ত দাবি। হ্যাঁ, আমরা যেমনটি শুনছিলাম ডানা, এখানকার মানুষের একান্ত দাবি হচ্ছে সাতক্ষীরার উন্নয়ন, সাতক্ষীরার শান্তি, সাতক্ষীরার একটি শৃঙ্খলা। এই ছিল সর্বশেষ। ডানা, সুমন, ধন্যবাদ আপনাকে। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।